আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সাকিব ক্লাসরুমে। তো আজকে আমি তোমাদের সামনে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের শেষ এবং 7 নম্বর পার্টটিকে নিয়ে হাজির হয়েছি এবং এই পার্টের মধ্যে আমি তোমাদেরকে ট্রানজিস্টর সম্পর্কিত এবং ডায়োড সম্পর্কিত যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে তা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমি তোমাদেরকে, যেহেতু আমি ট্রানজিস্টরের পার্টটা 6 মানে পার্ট 6 এ আমি আলাপ করেছি, দ্যাটস ওয়াই আমি আগে তোমাদেরকে ট্রানজিস্টরের কিছু ম্যাথ করে দেখাবো। ঠিক আছে? তো এই ম্যাথগুলো করার জন্য আমাদেরকে প্রথমে যে সমস্ত বেসিক কনসেপ্টগুলো জানতে হবে, তো সেগুলো নিয়ে আগে একটা আলাপ করা যাক। তো আমরা জানি একটা ট্রানজিস্টর কিন্তু এমপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে, ঠিক না? সেই একটা নিম্ন বিভবের ভোল্টেজকে, মানে নিম্ন ভোল্টেজকে সে একটা উচ্চ ভোল্টেজে পরিণত করতে পারে, এটা ট্রানজিস্টর করতে পারে। তো এখন কথা হচ্ছে যে আমরা একটা ট্রানজিস্টর যখন আঁকাবো তখন আমরা এখানে অনেকগুলো অংশ দেখতে পাবো। তুমি খেয়াল করো, আমরা এই যে এই প্রান্তটাকে কিন্তু ইনপুট বলেছিলাম আর এই প্রান্তটাকে কিন্তু আমরা আউটপুট বলেছিলাম, ঠিক না? এবং এখানে আমরা একটা মাইক্রোফোন ইউজ করেছি এবং এখানে একটা আমরা কি বলা হয়, একটা মাইক ইউজ করেছি, যে মাইক্রোফোনের নিম্ন ভোল্টেজটা এখানে মানে হাই সিগন্যালে পরিণত হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে মাইক্রোফোন, এই মাইক্রোফোনের রেজিস্ট্যান্সটাকে কিন্তু আমরা এই যে এই রেজিস্ট্যান্সটা দিয়ে প্রকাশ করেছিলাম আর আই। তার মানে এখানে হচ্ছে আমি মাইক্রোফোনের রেজিস্ট্যান্সটাকে আর আই ধরেছি, ইট মিন্স এখানে আমার ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে আর আই, ইনপুট রেজিস্ট্যান্স। আর এই ইনপুট রেজিস্ট্যান্সটাকে আমরা আরো একটু সুন্দর করে বলতে পারি গতীয় রোধ। কি বলা হয়? গতীয় রোধ। তাহলে ম্যাথমেটিক্যাল সব প্রবলেম সলভ করার সময় যদি বলা হয় কোন একটা ট্রানজিস্টরের গতীয় রোধ এত, গতীয় রোধ ইট ইন্ডিকেটস দ্যাট এটা কি একটা ইনপুট রোধ। মানে আমি যে মাইক্রোফোনটা ইউজ করেছি একটা এসি উৎসের সাথে, তো সেই মাইক্রোফোনের ভোল্টেজটা হচ্ছে কি বলতো? আর আই, ভোল্টেজ না মানে রেজিস্ট্যান্স। তারপরে খেয়াল করো, এই যে এইখানে একটা ব্যাটারি সংযুক্ত করেছি বিবি, ঠিক আছে? আর এইখানে একটা ব্যাটারি সংযুক্ত করেছি বিসি। তো এই বিবি এবং বিসির মধ্যে কিন্তু একটা আলাদা একটা ভোল্টেজ আছে, কিন্তু আমরা ইনপুট ভোল্টেজ কিন্তু ধরবো কোনটাকে? আমরা ইনপুট ভোল্টেজ ধরবো কিন্তু এই যে এখানে যে মাইক্রোফোনটা ইউজ করছি ওইটাকে। আমরা এটাকে আমাদের ইনপুট ভোল্টেজ বলবো না, এই ব্যাটারিটাকে। এবং এটাকে আমরা আউটপুট ভোল্টেজ বলবো না, আমরা আউটপুট ভোল্টেজ কিংবা আউটপুট লো রেজিস্ট্যান্স বলবো এই যে এখানে যে মাইকের যে রোধটা ছিল আর এল। তো এটাকে আমরা বলবো আউটপুট রেজিস্ট্যান্স অথবা লোড রেজিস্ট্যান্স অথবা বার রোধ। কয়টা জিনিস? লোড মানে বার, তার মানে এটাকে বলতেছি লোড রেজিস্ট্যান্স, অথবা বলতেছি আউটপুট রেজিস্ট্যান্স, অথবা আমরা এটাকে বলতে পারি বহির্গামী রোধ। বহির্গামী মানে আউটপুট, আউটপুটের বাংলা বলা হয় বহির্গামী। তাহলে এটার নাম কি? বহির্গামী রোধ, আউটপুট রেজিস্ট্যান্স এবং কি বলতো আউটপুট রেজিস্ট্যান্স অথবা লোড বা ভার রোধ। ঠিক আছে? কতগুলো শব্দ প্রশ্নের মধ্যে থাকতে পারে, কনফিউশন হয়ে যাবে কিন্তু। আউটপুট রেজিস্ট্যান্স বলো, লোড রেজিস্ট্যান্স বলো, বার রেজিস্ট্যান্স বলো, বহির্গামী রেজিস্ট্যান্স বলো, আমরা বুঝবো কি এই যে আউটপুট মানে মাইকের যে রেজিস্ট্যান্সটা। ঠিক আছে? ইনপুট রেজিস্ট্যান্স বলুক, অন্তর্গামী রেজিস্ট্যান্স বলুক কিংবা গতীয় রোধ বলুক, আমরা বুঝবো আর আই কে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমরা এই আর আই এর মধ্যে কি একটা ভোল্টেজ পাবো না? যেহেতু রেজিস্ট্যান্স লাগাইছি ইনপুট, তাহলে এই ভোল্টেজ তাকে আমরা বলবো এখানে ধরো বিআই, মানে ইনপুট ভোল্টেজ। কি বলবো? ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ বা অন্তর্গামী ভোল্টেজ। ঠিক আছে? এই ইনপুট ভোল্টেজটা কিন্তু এখানে কি হবে? বড় হয়ে যাবে, হাই সিগন্যালে পরিণত হবে। তখন এটাকে আমরা বলবো আউটপুট ভোল্টেজ বা বহির্গামী ভোল্টেজ। বুঝতেছো? এই ইনপুট ভোল্টেজকে আমরা বিআই দ্বারা প্রকাশ করব, আউটপুট ভোল্টেজকে বি নট বা বি শূন্য যেটাই বলি না কেন। ইনপুট রেজিস্ট্যান্সকে আর আই দ্বারা প্রকাশ করব, এটাকে আর এল দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? আর এইখানে ব্যাটারির যদি এটাকে বলবো বিসিসি, যেহেতু এটা মানে কালেক্টর আর এটা হচ্ছে বেস, তাহলে এটাকে বলবো বিবিবি। এটা প্রকাশ করলাম আমরা। তো এগুলোর মান দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে। ঠিক আছে? এখন খেয়াল করো, তুমি এই যে সি এবং ই, এই দুইটার মধ্যে তো একটা রোধ পাবা এবং একটা ভোল্টেজ পাবা, ঠিক না? একটা ভোল্টেজ পাবা না, কারণ এই ভোল্টেজটাই তো এখানে কিছুটা ড্রপ করবে এবং এখানে কিছুটা ড্রপ করবে। তাহলে এইটাকে বলতেছি বিসিই, বিসিই। এখন কথা হচ্ছে যে আমরা এইখানের ভোল্টেজটাকে বিসিই বলতেছি, আবার তুমি এখানে খেয়াল করো, তুমি এখানে লিখতেছো যে বি নট ইজ ইকুয়ালস টু বিসিই। আসলে তুমি খেয়াল করো, যদি এই বিসিসিটা না থাকতো তাহলে কিন্তু এই ভোল্টেজ বিটুইন বিসিই এটা ইন্ডিকেট করে কিন্তু এই ই আর এই সি প্রান্তের মাঝখানের ভোল্টেজটা। ধরো বিসিই নাই, ধরো বিসিই নাই, তাহলে কিন্তু এটা ইন্ডিকেট করতো ই আর সি এর মাঝখানের ভোল্টেজটাকে। তার মানে কিন্তু আলটিমেটলি এই আর এল তথা বি নটটাকেই এটা ইন্ডিকেট করতো। ঠিক আছে? এবং আমি যদি বলি
যে এই বিসিসিটা এখানে উপস্থিত আছে, ঠিক আছে, এই বিসিসিটা এখানে উপস্থিত আছে, তাহলে কিন্তু তখন আর এই বি নট আর এই বিসিই কে আমরা সমান লিখতে পারতাম না, ঠিক আছে। তখন কিন্তু আমাদের এখানে ওই যে কারশফের ল দিয়ে আমাদের এই যে এটা থেকে আমাদের এই বিসি এর মানটা আলাদাভাবে বের করতে হইতো। এটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেখব। ঠিক একই কাহিনীটা দেখে খেয়াল করো, বি এবং ই এর মাঝখানে তো তুমি একটা ভোল্টেজ পাবা, ঠিক না? তাহলে ওইটাকে বলতেছি আমরা বি ই, বিটুইন বি এবং ই এর মাঝখানে একটা ভোল্টেজ পাবো না, তাহলে এটাকে বলতেছি বিই। আবার এটাকে বলতেছি আমরা ইনপুট কারেন্ট। কেন ইনপুট কারেন্ট বলতেছি? কারণ হচ্ছে ধরো এই বিইটা নাই, তার মানে কিন্তু এই যে এইখানে এই রোধের জন্য যে বিইটা পাবো এটা কিন্তু মূলত একটা লাইন, দ্যাটস হোয়াই এই বিই বলতে কিন্তু আসলে আমরা এটাকেই পাবো, ঠিক আছে। এই কারণে ধরা হয়, কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন আমরা ইনপুট কারেন্ট বিআই এবং বি0 লিখবো। এই বিই এবং বিসিই কে যদি আমাদের এখানে কোনো ভেরিয়েশন থাকে তখন আমরা আলাদাভাবে বের করে নিব যে বিসি এর মানটা কত, বিই এর মানটা কত। এখন কথা হচ্ছে যে এই যে খেয়াল করি কিন্তু যেহেতু এটা আমাদের ইনপুট রেজিস্ট্যান্স মিন্স এখানে একটা ডিভাইস আমরা কানেক্ট করেছি, তাহলে এখান দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাকে বলবো ইনপুট কারেন্ট, আর যে ভোল্টেজটা পাবো সেটাকে বলবো ইনপুট ভোল্টেজ। তাহলে এই যে ইনপুট কারেন্ট যেটাকে বলছে আইবি, কেন? কারণ এটা বি দ্বারা প্রবাহিত হয়, বেস দ্বারা, এই কারণে এটাকে বলবো আইবি। তার মানে কোন প্রশ্নের মধ্যে যদি বলা হয় কোন একটি ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতেছে এবং তার পিট প্রবাহ, পিট মানে বেস বা ভূমি, তাহলে আমরা বুঝবো এটাকে আইবি দ্বারা ইন্ডিকেট করা হইতেছে, আইবি। তার মানে আইবি হচ্ছে ইনপুট কারেন্ট, আর আইসি দেখো এই কারেন্টটা কিন্তু এভাবে ফ্লো হয়ে কালেক্টর দিয়ে ঢুকে, তার মানে আইসি হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট, ঠিক আছে। আইবি ইনপুট কারেন্ট, আইসি আউটপুট কারেন্ট। এই তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের আর আই, এটাকে আমরা বলতেছি গতীয় রোধ কিংবা ইনপুট রেজিস্ট্যান্স কিংবা আর আই বা অন্তর্গামী রোধ। তাহলে এটা মানে কি হয় বলো, আমরা রোধের সংজ্ঞা জানি না, রোধ কি? আর ইজ ইকুয়ালস টু বি বাই আর, বি বাই আই। তাহলে তুমি খেয়াল করো এই আর আই মানে ইনপুট রোধ, তাহলে ইনপুট কারেন্ট কত, আইবি, তাহলে এটাকে বলতেছি আমরা আইবি, আর ইনপুট ইয়া কত, ভোল্টেজ, তার মানে বিআই, তার মানে বিআই বাই আইবি, এই যে বিআই বাই আইবি। এখন আমি যদি বলি যে বিআই আর বিই টা পরস্পর সমান, তাহলে বিই বাই আইবি, আর সমান না বলে এটা লিখবো না, বুঝতেছো? এই হচ্ছে ব্যাপারটা। আর এই যে বহির্গামী রোধ এটাকে বলতেছি আর এল, তাহলে বহির্গামী রোধের সংজ্ঞা কি, বি বাই আই, কিন্তু এখানে আই কোনটা, বহির্গামী রোধ মানে ইনপুট কারেন্ট, আউটপুট লোড বা আউটপুট রেজিস্ট্যান্স, তাহলে আউটপুট কারেন্ট কত, আইসি, আর আউটপুট ভোল্টেজ কত, বি নট। এটাকে আমরা বি নট বা বিইসি বলবো যদি এটা সমান হয়, ঠিক আছে। তো আপাতত আমাদের একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, সবসময় ইনপুট এবং আউটপুটটাকে আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখন আমরা ট্রানজিস্টরের আরো কিছু বৈশিষ্ট্য দেখবো, তারপরে আমরা ম্যাথগুলো করা শুরু করবো। চলো দেখি। আচ্ছা এখন দেখো আমরা যে দুইটা আরো দুটো জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা আলফা এবং বিটা এই দুইটার পরিচয় জানবো। আমরা এই সূত্র দুটো মুখস্থ করে ফেলবো যে আলফার সূত্র এটা, বিটার সূত্র এটা, কিন্তু আলফার পরিচয় কি? আলফার পরিচয় হচ্ছে প্রবাহ বিবর্তন গুণক। ধরো কোনো একটা ট্রানজিস্টর আছে, তো সেই ট্রানজিস্টরের আউটপুট বাই ইনপুট, তুমি খেয়াল করো আউটপুট কারেন্ট কি কও, আইসি, আউটপুট কারেন্ট আইসি, আর ইনপুট কারেন্ট কি, ইনপুট কারেন্ট হচ্ছে আইবি, ঠিক আছে। তাহলে আইসি বাই আইবি হচ্ছে কি বলো, প্রবাহ বিবর্তন গুণক। সরি এই ক্ষেত্রে এটা আইই হবে, ঠিক আছে। তারপরে মানে আইসি বাই আইই এটা হচ্ছে যে আমাদের আলফা, ঠিক আছে, ওকে, আইসি বাই আইই। আর প্রবাহ লাভ বা কারেন্ট গেইন যেটা, সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুটটা কি বলতো, এখানে আউটপুট হবে হচ্ছে আইসি, আর ইনপুট কি বলতো, আইবি। তাহলে আইসি বাই আইবি হচ্ছে কারেন্ট গেইন বা বিটা। তোমাকে যদি বলা হয় যে তুমি প্রশ্নের মধ্যে প্রবাহ বিবর্তন গুণক বের করো, দ্যাট মিন্স তোমাকে আলফা বের করতে হবে। আলফা সূত্র কি, আইসি বাই আইই, ঠিক আছে। এখন বিটা মানে কি, কারেন্ট গেইন। যদি বলা হয় প্রবাহ লাভ বের করো, তাহলে আইসি বাই আইবি বের করতে হবে, ঠিক আছে। আইসি মানে কি, আউটপুট কারেন্ট, আউটপুটটা উপরে থাকবে, আর আইবি মানে কি, ইনপুট কারেন্ট। এখন তোমাকে বলা হলো যে আলফা এবং বিটার মধ্যে একটা রিলেশনশিপ বের করো, রিলেশনশিপ বিটুইন আইবি এবং আলফা এবং বিটা। তাহলে খেয়াল করো আমরা জানি যে সকল ট্রানজিস্টরের ক্ষেত্রে আইই সমান সমান আইসি প্লাস আইবি, আমি ট্রানজিস্টর পর্বে দেখাইছি। তাহলে এখান থেকে যদি আমি এখন উভয় পক্ষকে আইসি দ্বারা ভাগ করি, তাহলে আইই বাই আইসি, আইসি বাই আইসি মানে 1, আইবি বাই আইসি আইই। এখন দেখো এটা মানে কি বলতো, আমরা জানি আইসি বাই আইই ইজ ইকুয়ালস টু আলফা, তাহলে আইই বাই আইসি হবে 1 বাই আলফা,
আর এটা 1 বাই বিটা, তাহলে এই সম্পর্কটা তুমি পাচ্ছ 1 বাই আলফা সমান সমান 1 প্লাস 1 বাই বিটা। তাহলে এখান থেকে তুমি আলফা বের করলে আলফা হচ্ছে 1 প্লাস বিটা বাই বিটা, আর যদি তুমি বিটাটাকে এই পাশে রেখে আলফাটাকে সব ওই পাশে নিয়ে যাও তাহলে বিটা ইজ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস আলফা। ঠিক আছে, এখন একটা প্রশ্ন হচ্ছে কি জানো, এই আলফাটা কিন্তু ধ্রুবক থাকবে, আলফাটা ধ্রুবক থাকবে, আলফার মান কখনো চেঞ্জ হবে না। কিন্তু এই বিটা, যদিও আলফার সাথে বিটার একটা সম্পর্ক, কিন্তু যদি কারেন্টের পরিবর্তন হয়, যদি কারেন্টের পরিবর্তন হয় তাহলে বিটার মান চেঞ্জ হবে। তুমি বুঝছো কিন্তু ভালো করে, আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক আছে। ধরো নির্দিষ্ট কারেন্টে আলফা আর বিটা পরস্পর সমান হবে, মানে তাদের মধ্যে রিলেশনশিপ করা যায়। কিন্তু ধরো আমরা ইনপুট এবং আউটপুটের আবার চেঞ্জ করে দিলাম, তখন কিন্তু বিটাটা চেঞ্জ হবে। কিন্তু আলফা যেহেতু এটা ধ্রুবক, তার মানে এটা চেঞ্জ হবে না। আমরা ম্যাথ করার সময় দেখবো, আমি আবারও বলে দিচ্ছি, বিটার মান চেঞ্জ হইতে পারে কিন্তু আলফার মানটা গুণক, এটা ধ্রুবক থাকবে। ঠিক আছে, মানে নির্দিষ্ট কারেন্ট চেঞ্জ করার পরেও আলফার মানটা সেম থাকবে, কিন্তু এই বিটার মানটা চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, যদি কারেন্টের চেঞ্জ হয়। বুঝছো, ধরো আমাদের আইসি প্রথমে ছিল আইসি, তারপরে ছিল আইই। ধরো এটা ছিল 10, এটা ছিল 20, তো আলফার মানটা বের হইলো। ঠিক আছে, যদি কারেন্টের কোনো চেঞ্জ না হয় তখন তুমি আলফা সম্পর্কিত সরাসরি তুমি এই বিটার মানটা বের করে ফেলতে পারবা। কিন্তু ধরো আলফা বের করলা, বের করার পরে পরবর্তীতে তোমার আইসি এর মানটা চেঞ্জ করে দিল, চেঞ্জ হইতে পারে। ধরো আইসি এর মান তখন হলো 30, তখন কিন্তু তুমি এই আলফা থেকে এটা সম্পর্ক দিয়ে তুমি বিটাটা বের করতে পারবা না, কারণ তখন আলফাটা সেম থাকবে, বাট আইসি চেঞ্জ হওয়ার কারণে বা যদি আইইও চেঞ্জ হয় তাহলে বিটাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই আলফা এবং বিটার কনসেপ্টটা। এখন দেখো ভোল্টেজ গেইন, ঠিক আমরা কারেন্ট গেইনের ক্ষেত্রে আউটপুট বাই ইনপুট, তাহলে ভোল্টেজ গেইনের ক্ষেত্রে ভোল্টেজ আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট ভোল্টেজ হচ্ছে কি বলতো, বি নট, আর ইনপুট ভোল্টেজ হচ্ছে বিআই। তারপরে আমরা একটা সূত্র জানি কি বলতো, উই নো আ ফর্মুলা দ্যাট ইজ, যদি বি নট, এই যে এখানে বি নট হয়, আমরা কি জানি v IR, তাহলে v নট কি হবে IC RL, কারণ আমরা v নটটা হিসাব করতেছি RL এর জন্য, আর RL এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে IC, তাহলে IC RL। ঠিক VI মানে ইনপুট কারেন্ট, তাহলে ইনপুট কারেন্ট কোনটা, RI এর জন্য পাইতেছি, তাহলে ইনপুট RI এর জন্য কারেন্ট কত, IB, তাহলে IB RI। এখন তুমি খেয়াল করো, এই যে IC বাই IB মানে কি, IC বাই RB মানে কিন্তু বিটা, তার মানে আমরা লিখতে পারি বিটা ইনটু RL বাই RI। RL টা কি লোড রেজিস্ট্যান্স বা ভার রোধ, বা এটা হচ্ছে ইনপুট কারেন্ট। তারপরে আমি যদি বলি যে ভোল্টেজ পাওয়ার গেইন কত বা ক্ষমতা লাভ কত, তাহলে P এর হতে পারি ইনপুট পাওয়ার বাই আউটপুট পাওয়ার। আমরা পাওয়ারের সূত্র জানি I² বাই R, লিখলাম I² বাই R। যেহেতু এটা আউটপুট, তাহলে আউটপুট কারেন্ট স্কয়ার ইনটু আউটপুট রোধ মানে RL। যেহেতু PI মানে ইনপুট প্রবাহ, তার মানে ইনপুট কারেন্ট মানে IB² ইনটু ইনপুট রোধ মানে RI। এখান থেকে খেয়াল করো IC² IB² মানে হচ্ছে IC বাই IB যদি বিটা হয় তাহলে এটা স্কয়ার হবে, বিটা স্কয়ার ইনটু RL ইনটু II। এই হচ্ছে মূলত আমাদের কনসেপ্ট। PA বলতে আমরা কি বুঝবো, প্রবাহ গেইন, সরি ক্ষমতা লাভ বা পাওয়ার গেইন। BA ভোল্টেজ গেইন বা ভোল্টেজ লাভ। আলফা হচ্ছে কি প্রবাহ বিবর্তন গুণক, বিটা হচ্ছে কি প্রবাহ লাভ। সূত্র শেষ, মনে রাখতে হবে। আচ্ছা, চলে এলাম নতুন আঙ্গিকে। তো এখন আমরা ট্রানজিস্টরের ম্যাথগুলো করব। প্রথমে এটা দুইটা পার্ট হবে, ট্রানজিস্টরের ম্যাথগুলোর একটা পার্ট আর হচ্ছে ডায়োডের ম্যাথগুলোর একটা পার্ট। ঠিক আছে, এবং খুবই ইজি, খেয়াল করো। আমরা প্রথম ম্যাথটা করি। একটি ট্রানজিস্টরকে সাধারণ নিঃসারক সংযোগে ব্যবহার করা হলো। সাধারণ নিঃসারক সংযোগে মানে কি, কমন এমিটার সার্কিট। তো আমরা জানি, আমরা গতানুগতিকভাবে আমাদের বইয়ের মধ্যে যে সকল ট্রানজিস্টরগুলোকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করা হয় তাদেরকে কিন্তু আমরা কমন এমিটার সংযোগে দিয়ে থাকি। যখন বায়াসিং ভোল্টেজের সাথে 20 মিলিভোল্ট সিগন্যাল প্রয়োগ করা হয়, সিগন্যাল প্রয়োগ করা হয়েছে বায়াসিং ভোল্টেজের সাথে, তার মানে এইটাই ইনপুট ভোল্টেজ যেহেতু প্রয়োগ করা হয়েছে এবং যেহেতু বায়াসিং ভোল্টেজের সাথে, তার মানে কিন্তু এটাই আমাদের কি বিই, এবং এই ক্ষেত্রে বিআই আর বিই পরস্পর সমান। এবং এইটা যেহেতু একটা সিগন্যাল, সুতরাং এটা কিন্তু একটা এসি কারেন্ট, সুতরাং এখানে আমরা বিআই না লিখে আমরা ডেল বিআই লিখবো এবং বিই না লিখে আমরা ডেল বিই লিখবো, মানে এটা একটা পরিবর্তন। ঠিক আছে,
তখন পিট প্রবাহের এত মাইক্রো এম্পিয়ার পরিবর্তন হয়। পিট প্রবাহ মানে কি? আইবি, ঠিক না? তাহলে যেহেতু পরিবর্তন হয়েছে তার মানে এটা হচ্ছে ডেল আইভি, মানে ইনপুট কারেন্ট, আমরা জানি ইনপুট কারেন্ট এটা। তারপরে বলা হয়েছে সংগ্রাহক প্রবাহের 3 মিলি এম্পিয়ার পরিবর্তন হয়। সংগ্রাহক প্রবাহ মানে ডেল আইসি, এই হচ্ছে আমাদের ডেল আইসি, এবং আমরা জানি এটাই কিন্তু আউটপুট কারেন্ট, ঠিক না? ভার রোধ 5 কিলো ওহম। ভার রোধ মানে কি? আর এল, যেই রোধের মধ্যেই কিন্তু আমাদের আউটপুটটা আমরা পাবো, যেই রোধের আউটপুটটা, বা এটাকে আমরা আউটপুট রোধ আমরা বলতে পারি। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই ডাটাগুলো দেওয়া আছে এবং আমাদের প্রথমে কয়ের মধ্যে বের করতে বলা হয়েছে প্রবাহ লাভ বের করো। প্রবাহ লাভ কি ছিল? বিটা। দ্যাট মিন্স আমাদেরকে বিটা বের করতে হবে। অন্তর্গামী রোধ বের করো মানে আমাদের ইনপুট রেজিস্ট্যান্স বের করতে হবে, ঠিক না? তারপরে বলা হয়েছে ভোল্টেজ লাভ বের করো মানে ভোল্টেজ গেইন, ঠিক তো? তো এখন এই তথ্যগুলো আমরা একটু এখানে উপস্থাপন করি। তার আগে আমাদের একটা সম্পর্ক জানতে হবে। আমরা সবগুলো এসআই এককে কনভার্ট করে নিব। তো এই এসআই এককে কনভার্ট করার জন্য দেখো, মিলি এম্পিয়ার বা মিলি ভোল্টকে যদি আমরা কনভার্ট করে এম্পিয়ার কিংবা ভোল্টে নিতে চাই, আমাদের 10⁻³ দ্বারা গুণ করা লাগে, মানে 1000 দিয়ে ভাগ করা লাগে। আর আমরা যদি মাইক্রো এম্পিয়ার বা মাইক্রো ভোল্টকে এম্পিয়ার অথবা ভোল্টে কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে 10⁶ দ্বারা গুণ করা লাগে, বা একের নিচে বা একের সাথে 6 শূন্য দ্বারা ভাগ করা লাগে, একই কথা। তো এখন এই দুইটা শর্ত আমাদের মাথায় সবসময় মনে রাখতে হবে। আরেকটা কথা, যদি এসি উৎস হয় মানে পরিবর্তন হয়, তখন আমরা শুধু আইসি না লিখে, শুধু আইবি না লিখে আমরা ডেল আইসি ডেল আইবি গুলা লিখবো। মনে থাকবে কি লিখবো? ডেল আইসি এবং ডেল আইবি। কেন লিখবো? যদি পরিবর্তন বলা হয়। দেখো, এই যে সিগন্যাল প্রয়োগ করা হয়, পিট প্রবাহের পরিবর্তন, সংগ্রাহক প্রবাহের পরিবর্তন, এরকম পরিবর্তন শব্দগুলো থাকলে বা এসি উৎস যদি থাকে, তাহলে অফকোর্স আমাদেরকে এই ডেল সাথে লাগাই দিতে হবে, ঠিক আছে? এবং আমরা ইনপুট কারেন্টটা বুঝতে পারি কিনা বা ইনপুট ভোল্টেজটা, সেটা হচ্ছে মেইন বিষয়। দেখো, বায়াসিং ভোল্টেজের সাথে 20 মেগাভোল্ট 20 মিলিভোল্ট সিগন্যাল প্রয়োগ করা হয়েছে বায়াসিং ভোল্টেজের সাথে। তার মানে বিই কমন এমিটার এবং ভি বায়াসিং করা হয় কোথায়? পি এবং ই এর সাথে না? তো এটাই কিন্তু আমাদের ইনপুট সিগন্যাল বা ইনপুট ভোল্টেজ, এটা কিন্তু ধরতে হবে, মনে থাকবে। এখন আমরা এই যে আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে 20 মিলিভোল্ট, এবং এটাকে আমরা এখন ভোল্টে কনভার্ট করলাম 10⁻³ দ্বারা গুণ করে, এই যে এই সম্পর্ক থেকে এগুলো মুখস্থ করে নিবা, ঠিক আছে? এখন দেখো, আমাদের ইনপুট কারেন্ট বা পিট প্রবাহ মানে বেস কারেন্ট যেটা, সেটা কিন্তু ইনপুট কারেন্ট। তাহলে বেস কারেন্ট কত ছিল বলো? এই যে পিট প্রবাহের পরিবর্তন, পিট মানে তো বেস, তাহলে পিট প্রবাহের পরিবর্তন 40 মাইক্রো এম্পিয়ার। তাহলে এই দেখো 40 মাইক্রো এম্পিয়ারকে আমরা কনভার্ট করে নিছি এম্পিয়ারে, বুঝতে পারতেছো? সংগ্রাহক প্রবাহের পরিবর্তন 3 মিলি এম্পিয়ার। তাহলে খেয়াল করো, এই যে 3 মিলি এম্পিয়ারকে আমরা ভোল্টেজে মানে শুধু ভোল্টেজ, সরি 3 মিলি এম্পিয়ার, তো এটা এম্পিয়ার লিখতে হবে, এই হচ্ছে এম্পিয়ার, এই হচ্ছে এম্পিয়ার। তাহলে এটাকে আমরা এম্পিয়ারে নিয়ে নিলাম। তারপরে খেয়াল করো, ভার রোধ বা লোড রেজিস্ট্যান্স বা আউটপুট রেজিস্ট্যান্স যদি বলি আমরা, তাহলে সেটা হচ্ছে 5 কিলো ওহম। কিলো ওহম মানে আমরা এটাকে 1000 দ্বারা গুণ করলে তো আমরা ওহমে নিতে পারি, শেষ। তাহলে আমাদেরকে ডাটাগুলো আমরা তুলে নিলাম। এখন প্রশ্নের দিকে চাই, প্রবাহ লাভ বের করো। প্রবাহ লাভ মানে কি? ভিটা বের করতে বলা হয়েছে, এবং আমরা এটা সবসময় মনে রাখবো, আলফা তথা আলফার যে ভ্যালুটা, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে, কিন্তু আমাদের কারেন্ট প্রবাহের পরিবর্তন কিংবা অন্য কিছুর পরিবর্তন ঘটলে ভিটাটা চেঞ্জ হয়, এবং আমাদের যেই আইসি সেটাও চেঞ্জ হইতে পারে, মানে ভিটা সংক্রান্ত যেই তথ্যগুলো আছে ওগুলো চেঞ্জ হইতে পারে, বাট আলফাটা সবসময় কনস্ট্যান্ট থাকে। যাই হোক, এখন আমাদেরকে বলা হয়েছে প্রবাহ লাভ বের করতে। দ্যাট মিন্স উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বিটা। সো উই নো আ ফর্মুলা অফ বিটা, নাও উই উইল অ্যাপ্লাই। খেয়াল করো, আমরা যদি বিটার সূত্র অ্যাপ্লাই করি, কয়ের উত্তর, এটা কিন্তু ক, হ্যাঁ, কয়ের উত্তর কি? বিটার সূত্র কি ছিল? বিটার সূত্রটা ছিল হচ্ছে ডেল আইসি বাই ডেল, বলো বলো, ডেল আইসি বাই ডেল আইবি। তাহলে আমরা ডেল আইসি মানে উপরে আউটপুট আর নিচে ইনপুট, এটাই তো নাকি? তাহলে ইনপুটটা কত বলো?
এই যে ডেল আইসি 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর আইবি হচ্ছে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এটা আমরা এখন যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে এই উত্তরটা আমাদের আসবে 75। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথমের অ্যান্সার, প্রবাহ লাভ বের হয়ে গেছে। এখন যদি বলা হইতো যে আলফার মানটা বের করো, তাহলে আমরা তো আলফার মানটাও বের করতে পারতাম। আলফার সূত্র আর বিটার সাথে যেহেতু এর কোনো চেঞ্জ হয় নাই, কোনো কিছু চেঞ্জ হয়েছে যে পরবর্তীতে কোনো নতুন ভোল্টেজ প্রয়োগ করছে কিংবা নতুন আইসি প্রয়োগ করছে, তখন আমাদের কিন্তু এই বিটার থেকে আমাদের আলফাটা বের করতে অন্য একটা সিস্টেমে করা উচিত ছিল। তো এখন আমরা যদি আলফা বের করতে বলা হইতো তাহলে আমরা আলফা এবং বিটার সম্পর্ক দিয়ে বের করে ফেলতাম। আচ্ছা, এখন বলছে অন্তর্গামী রোধ বের করো। অন্তর্গামী রোধ বা গতীয় রোধ যেটাকে বলা হয়, বা ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে ক্ষয়ের অ্যান্সারটা আমরা করি। আমরা জানি ইনপুট রেজিস্ট্যান্স বা আর আই, অথবা এটাকে আমরা বলতে পারি অন্তর্গামী রোধ। এটা সূত্র কি ছিল বলতো? ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট, এটাই তো। তাহলে ইনপুট ভোল্টেজ মানে কি? ডেল ভি আই অথবা ডেল ভিই। যেহেতু এখানে ইনপুট কারেন্টটা আমার বায়াসিং ভোল্টেজের সাথে সংযুক্ত করা হয়েছে, এই কারণে বিই আর ভিআই সেম, ঠিক আছে। এবং আমরা সব অঙ্কের মধ্যে এটা 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 সেম ধরি করব অঙ্কটা। দেখো এখন আর হচ্ছে ইনপুট কারেন্ট। তাহলে ইনপুট কারেন্ট মানে কি বলতো? ইনপুট কারেন্ট হচ্ছে ডেল আইবি বা পিক প্রবাহের যে কারেন্টটা, কারণ আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে এটাই কিন্তু দেখি, ঠিক না? তাহলে এই হচ্ছে ডেল আইবি। এটাই তো ছিল ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট, গতি রোধ। আর ইনপুট কারেন্টটা কি বলো? ইনপুট কারেন্টটা কিন্তু বেজের কারেন্ট, সবসময় মনে রাখবে। আমি কিন্তু গত একটু আগে কিন্তু ব্যাখ্যা করেছি। তো এখন দেখো আমরা এখন ভ্যালুটা বসাই, খেয়াল করো। ভি আই এর ভ্যালু হচ্ছে কত বলো? এই যে দেখো ভি আই বা ভি ডেল ভিই, এটা হচ্ছে 20 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর ডেল আইভি এটার মান হচ্ছে 40 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওহম। তো এখন এটার অ্যান্সার তুমি বের করো, দেখো এটা হচ্ছে 500 ওহম, ঠিক আছে? এটা হচ্ছে কত? 500 ওহম। তাহলে ক গেল খ গেল, বুঝতে পারতেছো তো? এখানে ভিই মানে ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট যে বিষয়টা, এখানে কেন ভিই দেওয়া হচ্ছে বলো? তার কারণ হচ্ছে ইনপুট কারেন্টটা বায়াসিং ভোল্টেজের সাথে দিছে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এটা কনফিউশনের কিছু নাই। বা যেটা প্রয়োগ করা হয় ওটাকে আমরা সরাসরি সকল ম্যাথের জন্য এইচএসসি লেভেল পর্যন্ত ভিআই আর ভিই সেম। সুতরাং তুমি এটাকে ভিআই দ্বারা এক্সপ্রেস করো বা বিই দ্বারা প্রকাশ করো, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আর আই বের হয়ে গেল। এখন বলছে ভোল্টেজ লাভ বের করো, মানে ভোল্টেজ গেইন। তো আমরা ভোল্টেজ গেইন সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে ভিএ, এবং সেটা হচ্ছে ভিটা ইনটু আর এল বাই আর আই। তাহলে তুমি খেয়াল করো, ভিটার মানটা তুমি এখানে পাইছো 75, ঠিক আছে? আর এল এর মান হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 3, এবং আর আই এর মান হচ্ছে তুমি এই যে এখানে বের করছো 500, ঠিক তো? এখন তুমি ক্যালকুলেটর চাপ দাও, দেন আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমাদের উত্তর হচ্ছে 75, ঠিক আছে? 75, এই তো। তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেল। চলো আমরা পরবর্তী ম্যাথটি করে ট্রাই করি। আচ্ছা দেখো, এটার উত্তর হয় 750 আসলে, হিসাব করে নিবে, ঠিক আছে? চলো আমরা পরবর্তী ম্যাথটি করি। সেকেন্ড ম্যাথ, আলফা 0.95, আইই দেওয়া আছে 1 মিলি এম্পিয়ার, ভিটার মান বের করতে বলা হয়েছে। তো এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আমরা তো আলফা এবং বিটার একটা রিলেশনশিপ জানি, তাদের মধ্যে সম্পর্ক আছে একটা, ঠিক না? বিটা ইজ ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া হ্যাঁ তুমি এটা ইউজ করতে পারো কখন? যদি এই সার্কিটের মধ্যে কোনো একটা প্রবাহের কোনো পরিবর্তন না হইল। যেমন আমরা একটু পরেই আরো কয়েকটা ম্যাথ করব, আমরা দেখব যে আলফার মান বের করার জন্য আমাদেরকে একরকম ডাটা দেওয়া আছে এবং পরক্ষণেই আমাদের সেই মানগুলো চেঞ্জ হয়ে গেছে, আইভি এর মান আইসি এর মান। তো তখন আমি আলফা এবং বিটার রিলেশনশিপ দিয়ে বিটার মান বের করলেও আমরা এখানে অনেক পরিবর্তন লক্ষ্য করব। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমরা সবসময়
তাদের মেইন যে ফর্মুলা আছে ওগুলা ইউজ করে আমরা ম্যাথগুলো করব। যদিও এখানে আলফা আর বিটার রিলেশনশিপ দিয়ে আমরা ম্যাথটা করে ফেলতে পারি, যেহেতু আই 1 এম্পিয়ার দেওয়া আছে, মানে মানের কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু যদি এখানে কোনো একটা মানের চেঞ্জ হয়ে যাইতো তাহলে কিন্তু কি হইতো, অঙ্কটা আর হইতো না। তো এই কারণে আমরা রিলেশনশিপ ছাড়া আমরা মেইন যে সূত্রগুলো আছে ওগুলো অ্যাড করি। তো আলফার মান আমাদের দেওয়া আছে 0.95, তো এটা আমরা জানি। তাহলে আমরা বিটার সূত্র কি আছে বলো তো? বিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেল আইসি বাই ডেল আইবি, ঠিক না? মানে আইসি বাই আইবি, ইনপুট কারেন্ট বাই আউটপুট কারেন্ট। তো এখন খেয়াল করো, তোমার কাছে কিন্তু আই এর মান দেওয়া আছে, এখন আমাদের কাছে লাগবে কি আইসি আর আইবি। আমরা ডাইরেক্ট এটা রিলেশনশিপ দিয়ে বের করতেছি না, তার কারণ হচ্ছে যদি কোনো একটা প্রবাহের পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে, এই কারণে সতর্ক থাকা উচিত। তো এখন আমরা যদি, মানে আমি বলে দিই তোমাদেরকে, যদি আলফার মান দেওয়া থাকে, বিটার মান সরাসরি বের করতে বলা হয়। ধরো এখানে কোনো অতিরিক্ত এক্সট্রা ডেটা দেওয়া হয় না, শুধু আলফা দেওয়া আছে, শুধু বিটা দেওয়া আছে, শুধু আলফা দেওয়া আছে, তোমার বললে বিটা বের করতে, তখন তুমি ডাইরেক্ট কি করবা, ওই যে সম্পর্ক দিয়ে বের করে ফেলবা। কিন্তু যদি এখানে এক্সট্রা ডাটা দেওয়া থাকে তাহলে তোমরা এভাবে বের করতে যেও না, তার কারণ হচ্ছে অনেক সময় প্রবাহগুলো পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এখানে ডাইরেক্ট যেই মেইন সূত্র আছে ওটা দিয়ে তোমরা ম্যাথগুলো করবা, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। এখন দেখো, আমরা এখানে আলফা ইজ ইকুয়ালস টু কি জানি বলো? আলফা ইজ ইকুয়ালস টু ডেল আইসি বাই ডেল আইই। তো এখান থেকে আমরা ডেল আইসি এর মানটা নিতে পারি আলফা ইনটু ডেল আইই। তো আলফার মান হচ্ছে 0.95 আর ডেল আই এর মান হচ্ছে 1 মিলি এম্পিয়ার। তার মানে আইসি এর মান হচ্ছে 0.95 মিলি এম্পিয়ার। তো এখানে মিলি এম্পিয়ারটাই বসাই দিই, কারণ একক কাটা যায়। সুতরাং আমাদের আইসি এর মান হচ্ছে 0.95 মিলি এম্পিয়ার। আর এখন আমাদের কাছে আইসি আছে, আইই আছে, আইবি টা বের করতে পারবো তো আমরা না, কারণ আমরা জানি আইই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। তার মানে আইবি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেল আইসি মাইনাস ডেল আইবি, ঠিক তো? তাহলে আইসি এর মান কত বলো? 0.95 ডেল আইই মাইনাস আইবি, তাহলে এটার মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে 0.95। তার মানে আলটিমেট এটা হচ্ছে 0.05 মিলি এম্পিয়ার। তার মানে এখন তুমি এখানে বসায় দাও 0.05, এটা সি মিলি এম্পিয়ার। তো এখন আমরা যদি ক্যালকুলেটর হিসাব করি, আমরা এটার মান পাবো হচ্ছে 19, ঠিক আছে। এই তো। তো চলো আমরা পরবর্তী ম্যাথটি করে ট্রাই করি। কমন ইমিটার সার্কিট, একটা ট্রানজিস্টর, বর্তনীর গতীয় রোধ 40 ওহম। গতীয় রোধ মানে কি? গতীয় রোধ হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, ঠিক তো? চলো আমরা ডেটাগুলো লিখি। তাহলে আর আই অথবা আর বিই, যেটাই বলি না কেন, ইনপুটটা ঠিক থাকলে চলে। এটা হচ্ছে 40 ওহম, ঠিক তো? কারেন্ট গেইন মানে কি? বিটা ইজ ইকুয়াল টু 75। বর্তনীর আরএল 60, মানে লোড রেজিস্ট্যান্স আরএল 60। কালেক্টর কারেন্ট মানে কি? আইসি। তো এখানে পরিবর্তন কথাটা উল্লেখ নাই, তাও আমরা যদি আইসি লিখি বা ডেল আইসি লিখি নো প্রবলেম, ফর্মুলা ঠিক থাকলে চলে। এটা হচ্ছে 5 মিলি এম্পিয়ার। তাহলে মিলি এম্পিয়ারকে যদি আমরা এম্পিয়ার নিতে চাই 10⁻³ এম্পিয়ার, এই তো হয়ে গেল। এখন বলা হচ্ছে প্রবাহ বিবর্তন গুণক বের করো। তো প্রবাহ বিবর্তন গুণকটা কি বলো তো? খেয়াল করো তো, প্রবাহ বিবর্তন গুণক মানে আলফা। তাহলে আলফার মান বের করতে আমরা জানি কি কি লাগে বলো? ডেল আইসি লাগে আর ডেল আইই লাগে। তো তুমি খেয়াল করো, তোমার কাছে আইসি আছে বা ডেল আইসি আছে তোমার কাছে, তো তুমি এখানে বসাও 5 × 10⁻³ নাইকে কি? নাই হচ্ছে ডেল আইই। তাহলে অফকোর্স ডেল আইই টা বের করতে হবে। তো এই যে বিটার দিকে তাকাও, এই বিটা থেকে তুমি কি নিতে পারো বলো তো? তুমি জানো বিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেল আইসি বাই ডেল আইবি। তো এখান থেকে তুমি ডেল আইবি এর মানটা বের করতে পারো, বিটা ইনটু ডেল আইসি। তো এখন বিটার মান আছে 75 আর আইসি এর মান তোমার কাছে আছে 5 × 10⁻³ তুমি ক্যালকুলেটর দিয়ে এটাকে বের করলে এটা পাবা হচ্ছে, যদি আমরা আইবিএম 6.67 × 10⁻³ কত বলো? 10⁻³ এম্পিয়ার।
তার মানে ডেল আইবি এর মান আমরা পেয়ে ফেললাম কত বলো, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -5। ওকে, তাহলে খেয়াল করো আমাদের ডেল আইবি এর মান বের হয়ে গেছে, বাট আমাদের লাগবে কি আইই এর মান। তো আমরা একটা রিলেশনশিপ জানি আইই ইজ ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। তাহলে আইবি প্লাস আইসি যদি হয় তাহলে আইবি এর মান কত 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -5, আর আইসি এর মান কত 5 ইনটু 10 টু দি পাওয়ার -3। এখন তুমি যদি ক্যালকুলেটরে এটার মান বের করতে চাও তাহলে এটার মান হচ্ছে আলফার মান 0.987। এখন এই হচ্ছে অ্যান্সার। কেউ বলতে পারে যে ভাইয়া বিটার মান যেহেতু দেওয়া ছিল তাহলে বিটা এবং আলফা এর মানে রিলেশনশিপ দিয়ে সরাসরি বের করা যেত। হ্যাঁ যেত, কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি বলেছি এইভাবে করা উচিত না। তার কারণ হচ্ছে যদি কোনো একটা মানের পরিবর্তন থাকে এখানে তাহলে কিন্তু তোমার সরাসরি এটা থেকে এটা অ্যাপ্লাই নাও হইতে পারে, ঠিক আছে? তো এই কারণে তোমরা সবসময় যদি শুধু কেবল আলফা দেওয়া থাকে বা শুধু কেবল বিটা দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট তুমি ফর্মুলা দিয়ে আলফার মানটা বের করে ফেলবা। আর যদি ওই বিটার সাথে অন্যান্য কোনো তথ্য দেওয়া থাকে, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে আমি মনে করি যে তোমাদের উচিত এভাবে আলাদা আলাদাভাবে বের করা। চলো আমরা 2 নাম্বার ম্যাথটি করার ট্রাই করি। এটা আমরা মুছে দিই। হ্যাঁ, তো কি বলছে 2 নাম্বার বলো? বলছে উদ্দীপকের বর্তনীতে 100% কারেন্ট গেইন না ভোল্টেজ গেইন হবে, ভোল্টেজ গেইন। হ্যাঁ, পাওয়ার সম্মুখীন। তাহলে ভোল্টেজ গেইনের সূত্র জানি আমরা VA বিটা ইনটু RL বাই RI। তাহলে বিটার মান একটু আগে বের করলাম, কত বলো 0. বিটার মান দেওয়া আছে 75, আর RL এর মান কত বলো এই যে 60, আর RI বা ইনপুট কারেন্ট আছে 40। তো এখন তুমি হিসাব করলে কত হচ্ছে বলো? হিসাব করলে হচ্ছে 112.5 ওহম, যেটা 100% থেকে বেশি হয়ে যাইতেছে। 100 হইলে 100% হইতো, তার মানে এটা 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব। অ্যান্সার শেষ। চলো পরবর্তী ম্যাথটি করা ট্রাই করি। তো এই ম্যাথটিতে বলা হয়েছে যে শফি নামের একজন ছেলে সে পিএন জাংশন ডায়োড নিয়ে একটি সম্মুখী এবং বিমুখী বায়াসে বিভিন্ন ভোল্টেজ প্রয়োগ করছে। ঠিক আছে, কি করছে বলো? বিভিন্ন ভোল্টেজ প্রয়োগ করে। তখন দেখা গেল সম্মুখ বায়াসের ক্ষেত্রে সিলেক্টেড হলো, সম্মুখ বায়াস কারেন্ট এলাও করে বিভব 2 ভোল্ট থেকে 2.2 করা হলে, তার মানে বিভবের পরিবর্তনটা কত করা হয়েছে বলো? ডেল ভি বা ডেল ভিআই কত 0.2 মাইনাস কিন্তু 2। আগের ম্যাথগুলোতে সরাসরি বলা হয়েছে পরিবর্তন এত হয়েছে, এখন বলা হয়েছে যে পরিবর্তন এত থেকে এত হয়েছে। এই কারণে কিন্তু আমাদের বিয়োগ করে বের করতে হবে। ঠিক আছে, মনে থাকবে। যদি সরাসরি পরিবর্তনটা দেওয়া থাকে তাহলে তো সরাসরি ডেল ভি, আর যদি বলা হয় যে পরিবর্তন মানে কারেন্ট এত থেকে এত হয়েছে, বিভব এত হতে এত হয়েছে, তার মানে কিন্তু আমাদের এটা মাইনাস করে বের করতে হবে। তখন দেখো তড়িৎ প্রবাহ হয়েছে 300 থেকে 700 মিলি অ্যাম্পিয়ার। বলছে গতিরোধ কত? তাহলে গতিরোধ কি মানে হচ্ছে আর আই, ঠিক না? আর আই, তো আর আই মানে কি? ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ, মানে পরিবর্তনটা। তাহলে ভোল্টেজ কত 2 থেকে 0.2, তার মানে ভোল্টেজ হচ্ছে ভোল্টেজের পরিবর্তনটা 2.2 মাইনাস 2। ঠিক আছে, ওই সময় কিন্তু পরিবর্তনটা কি সরাসরি দেওয়া ছিল, এখানে ডাইরেক্ট মান বসাইছি। এখন বলছে এত থেকে এত করা হয়েছে, তার মানে পরিবর্তনটা চেঞ্জ হয়েছে, এখানে পরিবর্তনটা বের করতে হবে। তারপর বলছে তড়িৎ প্রবাহ নিচে থাকে, তাহলে তড়িৎ প্রবাহ কত 300 থেকে 700 করা হয়েছে, তাহলে 700 মাইনাস 300। তবে কথা হচ্ছে এটা মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, তার মানে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখবা যে এটা উত্তর আসে 0.5 ওহম। তাহলে গতিরোধ পেয়ে ফেললাম, ঠিক না? গতিরোধ বা যে রোধ বলছে, এবার বলছে গ্রাফটা অঙ্কন করতে বলছে, মানে শফির যে গ্রাফটা ছিল। তো শফি কি করছে দেখো তো, পিএন ডায়োডের সম্মুখী এবং বিমুখী বায়াসে বিভিন্ন ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে। তাহলে সম্মুখী বায়াসে এবং বিমুখী বায়াসের যে একটা গ্রাফ আমি তোমাদেরকে এই যে ডায়োডের ক্লাস করার সময় দেখাইছিলাম, কিভাবে গ্রাফটা কেমন ছিল বলো? গ্রাফটা ছিল এই যেরকম, যে সম্মুখের ক্ষেত্রে 0.6 পর্যন্ত যদি আমরা এটাতে কি হয় বলা হচ্ছে যে যদি সম্মুখ বায়াস হয় এবং এটা যদি সিলিকনের খন্ড হয় তাহলে 0.6 পর্যন্ত আমি কোনো তড়িৎ প্রবাহ পাবো না। যখনই 0.6 থেকে 0.7 কিংবা 8 চলে আসবে তখন আস্তে আস্তে এটা বাড়বে এবং আস্তে আস্তে আমি আরো বাড়াইলে মানটা এক্সপোনেনশিয়াল হারে বাড়বে। ঠিক আছে, আর বিমুখী বায়াসের ক্ষেত্রে আমি যদি প্রথমেই ধরো 10 ভোল্টেজ প্রয়োগ করে ফেলি তারপরেও কি হবে, এটা কিন্তু 0.9 দিলে এটা হু হু করে বাড়া শুরু করছে, আর এটা 10 দিয়ে দিলেও কি হয় না, বাড়তেছে না।
15 দিলেও পারতেছে না, কিন্তু আমি যখন এটাকে 500 করে দিব, মানে অধিক বেশি করে দিব, তখন ওই যে ডিপ্রেশন লেয়ারের কাঠামো টাঠামো সব ভেঙে গিয়ে এখন হুহু করে এটা পারবে। তো এই হচ্ছে তার গ্রাফটা, আশা করি পারবে। ঠিক আছে, চল পরবর্তী ম্যাথটি করি। তো এই ম্যাথটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমি মনে করি যে এটাই একটু ট্রিকি ম্যাথ বাট ভেরি ইজি। খেয়াল করো, একটি ট্রানজিস্টর কমন এমিটার সংযোগে লাগানো হয়েছে, কমন নিঃসারক সংযোগ। এতে 1 ভোল্ট বিভব প্রয়োগ করলে, যদি আমি 1 ভোল্ট করি তাহলে আইভি হয় এত, আর 1.2 প্রয়োগ করলে আইভি হচ্ছে এত। এতে কারেন্ট গেইন 70, লোড রোধ 75। কয়ের মধ্যে বলা হয়েছে গতীয় রোধ কত। ঠিক আগের মতোই গতীয় রোধ মানে কি, ইনপুট ভোল্টেজের পরিবর্তন বাই আউটপুট কারেন্টের পরিবর্তন, মানে ডেল ভিই অথবা ভিআই বা ডেল আইভি। তাহলে আমরা যদি গতীয় রোধটাকে বের করি, গতীয় রোধ বা আর আই ইনপুট রেজিস্ট্যান্স, মনে রাখো কিন্তু ইনপুট রেজিস্ট্যান্স এটা কত হয় বলো, ভোল্টেজের পরিবর্তন কত 1 আর হচ্ছে 1.2, তাহলে 1.2 বিয়োগ হচ্ছে 1 ভোল্ট, ঠিক তো। তাহলে কারেন্টের পরিবর্তন ডেল ভি কত বলো, ডেল ভি হচ্ছে 30 মাইনাস 10, বাট এটা কিন্তু মিলি এম্পিয়ারে আছে, তাহলে এম্পিয়ার নিতে হলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা গুণ করব। এখন দেখবো যে আমাদের অ্যানসারটা হয় 10 ওহম। তার মানে ইনপুট রোধ বা গতীয় রোধ বা ইনপুট রেজিস্ট্যান্স কত হচ্ছে বলো, 10 ওহম হচ্ছে। গয়ের অ্যানসার শেষ, ঠিক আছে। তো এখন আমরা ক্ষয়ের উত্তরটাকে বলবো। ক্ষয়ের মধ্যে বলা হয়েছে ট্রানজিস্টরটি কি এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে। একটা ট্রানজিস্টর এমপ্লিফায়ার হিসেবে কখন ব্যবহার করা যায়, আমরা জানি ট্রানজিস্টর ভোল্টেজকে বিবর্ধিত করে। তার মানে ইনপুট ভোল্টেজ থেকে যদি আউটপুট ভোল্টেজটা বেশি হয়, ইনপুট ভোল্টেজ থেকে যদি আউটপুট ভোল্টেজ বেশি হয়, তাহলে আমরা বলতে পারি এই ট্রানজিস্টরটি একটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে। তো এখন আমাদের সবসময় অঙ্ক করার ক্ষেত্রে যদি বলা হয় একটি ট্রানজিস্টর একটি এমপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে কিনা, তাহলে আমরা একটা শর্তকে প্রমাণ করা ট্রাই করব। চলো আমরা দেখি। তো শর্তটা কি, শর্তটা হচ্ছে ইনপুট ভোল্টেজ সবসময় আউটপুট ভোল্টেজ থেকে ছোট হতে হবে। তাহলে ইনপুট ভোল্টেজের সূত্র কি ছিল, ইনপুট কারেন্ট ইনটু ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে ইনপুট কারেন্ট মানে কি ডেল আইভি বা শুধু আইভি ইনটু আর আই বা আর ভিই, যেটাই বলি না কেন, মানে ইনপুট কারেন্ট ইনপুট রেজিস্ট্যান্স। আর আউটপুট ভোল্টেজ কি ছিল, ডেল আইসি ইনটু আর এল। তো এখন আমি যদি প্রমাণ করে দেখাইতে পারি এটার মান এটার থেকে বড় বা এটার মান এটার থেকে ছোট, তাহলে কিন্তু আমাদের এটা ট্রান এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন ভিআই এবং ভি নটটা বের করা। তো খেয়াল করো, আমরা যদি ভিআইটা বের করতে যাই, ভিআই ইজ ইকুয়ালস টু কি বলো তো, ডেল আইভি ইনটু আর আই। তাহলে খেয়াল করো আর আই এর মান এখানে পাইছি আমরা 10 ওহম, ঠিক তো। আর আইভি এর মান প্রশ্নে দেওয়া আছে, এই যে আইভি 10 থেকে 30 হয়, তার মানে ডেল আইভি কত, 10 মাইনাস 30 মাইনাস 10 মানে 20, কিন্তু এটা তো মিলি অ্যাম্পিয়ারে ছিল, তাহলে এই যে এটার মতো করে -3। তার মানে এখান থেকে যদি আমরা বের করি আমাদের ইনপুট ভোল্টেজটা হচ্ছে 0.2 ভোল্ট। তাহলে খেয়াল করো আমাদের ইনপুট ভোল্টেজ কত, 0.2 ভোল্ট। এখন আমাদের কি বের করতে হবে, আউটপুট ভোল্টেজ, তার মানে ভি নট। তাহলে আউটপুট কারেন্ট কত, মানে ডেল আইসি, কালেক্টর কারেন্টই তো আউটপুট কারেন্ট, আর ইনপুট কারেন্ট কি বেসের কারেন্ট, তাহলে ইনটু আর এল। দেখো আর এল এর মান দেওয়া আছে 75। এখন নাই কে কি, আইসি এর মান নাই, কিন্তু আইসি এর মান বের করার জন্য একটা শর্ত দেওয়া আছে, কারেন্ট গেইন দেওয়া আছে। তাহলে কারেন্ট গেইন মানে কত, ভিটা। তাহলে ভিটা ইজ ইকুয়ালস টু কি বলো, ভিটা ইজ ইকুয়ালস টু ডেল আই সি বাই ডেল আই বি। তাহলে ডেল আই সি এর মান কত বলো, ভিটা ইনটু ডেল আই ভি। ভিটার মান কত বলো 70, আর আই ভি এর মান কত, আই ভি এর মান কিন্তু 2 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে আমরা ডেল আই সি এর মান কত পাবো বলো, ডেল আই সি এর মান পাবো আমরা 1.4 এম্পিয়ার। তাহলে এই 1.4 যদি এখানে বসাই 1.4 এম্পিয়ার, তাহলে আমাদের যে ভোল্টেজটা হচ্ছে 1.4
ইন্টু 75, এটা হচ্ছে 105 ভোল্ট। তাহলে তুমি খেয়াল করো, তুমি প্রয়োগ করেছিলে 0.2 ভোল্ট, বাট পেয়েছো কত? 105 ভোল্ট। বেশি না কম? বেশি পেয়েছো। তার মানে VI ইজ লেস দেন V0। যেহেতু ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজের চেয়ে বেশি কম, অর্থাৎ আউটপুট ভোল্টেজ আমরা বেশি পেয়েছি, সুতরাং ট্রানজিস্টরটি অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করা যাবে। এটাই হচ্ছে শর্ত এবং এটাই হচ্ছে প্রমাণ। তাহলে বুঝাই লিখতে পারবা, ম্যাথটা এভাবে করবা, করাই বলবা যে VI ইজ লেস দেন V0, অর্থাৎ ইনপুট কারেন্ট আউটপুট কারেন্টের চেয়ে কম। তার মানে কি আউটপুট কারেন্ট বেশি পেয়েছি, সুতরাং অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে। চলো আমরা এই টপিকের শেষ এবং 6 নাম্বার ম্যাথটি করার ট্রাই করি। সর্বশেষ ম্যাথ দেখো, যখন একটি ট্রানজিস্টর কমন এমিটার সংযোগ আছে, এটা এখানে বলা আছে, আমি লিখি নাই, ঠিক আছে। যখন ভূমি প্রবাহ 5 মিলি এম্পিয়ার হয়, ভূমি প্রবাহ মানে কি IB, তখন সংগ্রাহক প্রবাহ হয় 95 এম্পিয়ার বা 95 মিলি এম্পিয়ার, ঠিক আছে। ট্রানজিস্টরটিকে বিবর্তক হিসেবে ব্যবহার করার জন্য, মানে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করার জন্য ইনপুট বর্তনীতে 10 ভোল্ট এর দিক পরিবর্তী উৎস যুক্ত করে ভূমি প্রবাহের পরিবর্তন 1 এম্পিয়ার পাওয়া যায়। ভূমি প্রবাহের পরিবর্তন মানে কত? ডেল IV। দেখো, এতটুকু সিচুয়েশন এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করার আগের সিচুয়েশন। ভূমি প্রবাহ 5 হইলে সংগ্রাহক প্রবাহ 95 হয়, এটা ঠিক আছে। এটা কখন? এটা এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করার আগের সিচুয়েশন। তো এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করার পরের সিচুয়েশনটা আমরা একটু পরে দেখি। আগে আমরা এতটুকু দিয়ে প্রবাহ বিবর্তন গুণক বের করতে বলা হয়েছে। তাহলে তুমি খেয়াল করো, তোমার কাছে IB যদি এখানে ডেল IB না, কারণ এখন সরাসরি মান দেওয়া আছে। 5 এম্পিয়ার প্রয়োগ করলে IB 5 এম্পিয়ার দিলে 5 মিলি এম্পিয়ার আর কি, তখন IC হয় 95 মিলি এম্পিয়ার। এখন বলো প্রবাহ বিবর্তন গুণক বের করো, আলফার মান। আলফা ইজ ইকুয়ালস টু কি বলো? IB বাই IE। তো তুমি খেয়াল করো, এখানে IE নাই, বাট আমরা জানি IE ইজ ইকুয়ালস টু IB প্লাস IC। তার মানে 95 প্লাস 5 মিলি এম্পিয়ার, ইট উড বি 100 মিলি এম্পিয়ার। তার মানে আমার IB হচ্ছে 5 আর নিচে হচ্ছে 100, ঠিক আছে। IB হচ্ছে 5 এবং নিচে হচ্ছে 100, তাহলে 5 ভাগ 100 এটা হচ্ছে কত বলো? IB, ও সরি, আমাদের উপরে তো IC হয়, সরি IC হয়, IC বাই IE। তাহলে IC কত? 95, তাহলে 95 বাই 100 মানে 0.95। তার মানে তুমি আলফার মান পেয়ে গেলা। এবং আমি বলেছিলাম আলফার মানটা অলওয়েজ ধ্রুবক থাকে, কিছু চেঞ্জ হোক বা না হোক। বিটার মানটা চেঞ্জ হইতে পারে, বা বিটার মানের সাথে সাথে কালেক্টর কারেন্ট চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। যাই হোক, তো এখন খেয়াল করো, এতটুকু আমার গয়ের অ্যান্সার শেষ। গয়ের অ্যান্সার এটা আমাদের একটা কুইজ পরীক্ষায় আসছে আর কি। যাই হোক, সরি কুইজ না, আমাদের সেন্টার 2 পরীক্ষায় আসছে। তো এখন বলা হয়েছে যে ট্রানজিস্টরটিকে বিবর্তক হিসেবে ব্যবহার করার জন্য, মানে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করার জন্য ইনপুট বর্তনীতে যদি আমরা 10 ভোল্ট এর দিক পরিবর্তী উৎস যুক্ত করি, মানে 10 ভোল্ট প্রয়োগ করছি, তাহলে ভূমি প্রবাহের পরিবর্তন হয় IA। এখন নতুন করে এতটুকু কিন্তু আমাদের এই আলফার মান বের করার জন্য। এখন বলা হয়েছে যদি আমি 10 ভোল্ট প্রয়োগ করি, মানে ইনপুট ভোল্টেজ যদি আমার কি হয় বলো? ডেল VI যদি আমার কাছে হয়, দিক পরিবর্তী যেহেতু, তার মানে এখানে ডেল VI দিছে, আর এখানে VI যে কথা, VE ডেল VE একই কথা কিন্তু, মানে এটাকে আমরা লিখতে পারি ডেল VE, নো প্রবলেম। তাহলে এটা কত বলতো? এটা হচ্ছে 10 ভোল্ট, 10 ভোল্ট ইনপুট ভোল্টেজ। আচ্ছা, এরপরে এর দিক পরিবর্তী প্রবাহের সাথে যুক্ত করলে ভূমি প্রবাহের পরিবর্তন এত পাওয়া যায়। ভূমি প্রবাহ মানে কি? ইনপুট কারেন্ট, মানে ডেল IV, ডেল IV কত বলো?
1 এম্পিয়ার। আচ্ছা, ইনপুট বর্তনীর রোধ দেওয়া আছে 10। ইনপুট বর্তনীর রোধ মানে কত? আর আই 10। আউটপুট বর্তনীর রোধ আছে 1000। আউটপুট বর্তনীর রোধ মানে কি? আর এল, লোড রেজিস্ট্যান্স। এবার প্রবাহ বিবর্তন গুণক বের করছি। ওয়ার্ক অ্যাজ অ্যান এমপ্লিফায়ার মানে এই ট্রানজিস্টরটাকে এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। এমপ্লিফায়ার হিসেবে কাজ করার শর্তটা কি ছিল বলতো? ইনপুট ভোল্টেজ যদি আউটপুট ভোল্টেজের চেয়ে কম হয়, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা যদি ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি হয়, তবে কিন্তু সে একটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। তার মানে এখন আমাদেরকে আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজটা বের করতে হবে। তো চলো আমরা লিখি ইনপুট ভোল্টেজ ঠিক আছে। ইনপুট ভোল্টেজের সূত্র কি ছিল বলো? VI ইজিক্যালস টু ইনপুট কারেন্ট মানে ডেল IV ইনটু ইনপুট রেজিস্ট্যান্স। দেখো ডেল IV কত? 1 আর ইনপুট রোধ কত? 10। তাহলে এটাকে যদি বের করি 10 ভোল্টেজ, তুমি খেয়াল করো আসলেই কিন্তু ইনপুট ভোল্টেজ 10 ভোল্টই ছিল। তখন কথা হচ্ছে ভাই তাহলে এটা বের করলেন কেন? ইচ্ছা হয়েছে বের করছি, আর এটা কিন্তু ভোল্টেজ দেওয়াই আছে, ঠিক আছে। তারপরেও আমরা দেখে নিলাম আসলে ভোল্টেজটা ঠিক হয় কিনা, মানে আমাদের সূত্রের প্রয়োগ আমরা করে দিলাম। সূত্র প্রয়োগ করে দেখলাম 10 ভোল্টেজ হয়েছে, আর এটাও 10 ভোল্টেজ। তার মানে এটা যদি 10 ভোল্টেজ দেওয়া না থাকতো তাহলে মানে প্রত্যেক দুটি আছে, কারণ হিসাবে বের হইতেছে একটা আর তারা ইনপুট ভোল্টেজ দিছে আরেকটা, ঠিক আছে। তার মানে এই হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। তো এটা দেওয়া না থাকলেও কোনো সমস্যা হইতো না, ইনপুট ভোল্টেজ আমরা সূত্র দিয়ে বের করতাম, কিন্তু তারপরও দেওয়া আছে, কিন্তু তারপরেও আমরা সূত্র দিয়ে বের করে দেখাই দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বুঝতে পারতেছো? কথাটা বুঝতে পারছো তো? এবার আমাদের আউটপুট ভোল্টেজ বের করতে হবে। চলো আউটপুট ভোল্টেজটা বের করি। আউটপুট ভোল্টেজ ইজিক্যালস টু কি বলতো? আউটপুট কারেন্ট। আউটপুট কারেন্ট মানে কি? ডেল আইসি। ডেল আইসি ইনটু কি বলো? ডেল আইসি ইনটু বলো বলো আর এল। তাহলে তুমি খেয়াল করো তোমার কাছে আর এল এর মান আছে কত? 1000, কিন্তু আইসি এর মান তোমার কাছে নাই। এখন বলতে পারো ভাই এই যে আইসি, না এই আইসি না, এই আইসিটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করার আগের আইসি, কিন্তু আলফার মান চেঞ্জ হবে না। তাহলে আমরা আলফার একটা সূত্র জানি, আলফার মান থেকে আমাদেরকে এই ডেল আইসি এর মানটা বের করতে হবে। আমরা জানি আলফা ইজ ইকুয়ালস টু ডেল আইভি বাই ডেল আইই, ঠিক তো? আলফার মান কত? 0.95। আমরা জানি ডেল আইভি ইজ ইকুয়ালস ডেল আইই কত? ডেল আইই মানে ডেল আইবি প্লাস ডেল আইসি, তাহলে ডেল আইবি প্লাস ডেল আইসি, ঠিক তো? এখন আমরা এই পাশে যদি সব আনি তাহলে হচ্ছে আর গুণ করলে এখানে হচ্ছে 0.95 ইনটু ডেল আইবি প্লাস 0.95 ইনটু ডেল আইসি ইজ ইকুয়ালস টু ডেল আইবি। দেখো বুঝতেছো কিনা? সরি, এটা ডেল আইসি, আমি বারবার একটু ভুল করে ফেলতেছি। তাহলে এই পাশে হচ্ছে ডেল আইসি। তাহলে এবার আমরা ডেল আইসি গুলো এক পাশে আনি। ডেল আইসি গুলো যদি এক পাশে আনি, তুমি খেয়াল করো এখানে 0.95 ডেল আইসি, এখানে ডেল আইসি, তাহলে ওই পাশে নিলে হচ্ছে 0.5 ডেল আইসি। তারাও একটু আমি একটু দেখি, 0.05 ডেল আইসি, আর এই পাশে হচ্ছে 0.95 ইনটু ডেল আইবি, ঠিক আছে। তাহলে ডেল আইসি ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.95 ইনটু ডেল আইবি কত? ডেল আইবি হচ্ছে 1, আর এটা হচ্ছে কত? 0.05। তুমি বের করে দেখো এটা হচ্ছে 19, ঠিক আছে। তাহলে ডেল আইসি এর মান কত বের হলো? 19 বের হয়েছে। তাহলে এখানে তুমি 19 বসাও, তাহলে 19 বসাইলে তুমি আউটপুট ভোল্টেজ পাচ্ছ এত, আর ইনপুট ভোল্টেজ কত ছিল? এত। তার মানে ইনপুট আউটপুট ভোল্টেজটা বা ভি নটটা ইজ গ্রেটার দেন ভিআই। যেহেতু আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের চেয়ে বেশি, তার মানে এটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। অ্যান্সার শেষ, ঠিক আছে। এখন কেউ কেউ বলতে পারো যে ভাইয়া
এখান থেকে ডেল আইসি এর মান বের করলাম। তুমি আরেকভাবে করতে পারো ডেল আইসি এর মানটা। তুমি এখানে বিটার আলফার থেকে আলফা এবং বিটার রিলেশনশিপ দিয়ে তুমি বিটার মানটা আগে বের করে নিতে পারো। এখন বলতে পারো যে ভাই একটু আগে বললেন যদি অতিরিক্ত কোনো তথ্য দেওয়া থাকে তাহলে তো বিটার মান আলফার মান চেঞ্জ হতে পারে। আলফা চেঞ্জ হবে না, মানে বিটার মান চেঞ্জ হতে পারে। হ্যাঁ, বিটার মানটাও চেঞ্জ হয়েছে। তুমি আলফা সূত্র দিয়ে বের করে দেখো ডেল আইসি এর মান যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে এটা দিয়ে যদি তুমি বিটার মান বের করো তাহলে বিটার মানও চেঞ্জ হবে। ঠিক আছে, যাই হোক, তুমি আলফার মান আছে, তুমি এখানে বিটা বের না করেও সরাসরি সূত্র থেকেই তুমি ডেল আইসি এর মানটা বের করে নিতে পারো। এখন এই ডেল আইসি এর মান এখানে বসাইলো, বসিয়ে তুমি ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ কম্পেয়ার করে বের করে ফেলো। ঠিক আছে, যদি আমি বলে দেই, আবারও বলে দিচ্ছি, শুধু আলফার মান দেওয়া আছে, বিটার মান বের করতে বলা হইলো, তুমি ডাইরেক্ট রিলেশনশিপ দিয়ে বের করে ফেলতে পারবে। যদি কিছু একটা চেঞ্জ হয়ে থাকে, আলফার সাথে অন্যান্য অতিরিক্ত তথ্য দেওয়া থাকে, আইডি, আইবি, আইসি, তখন নির্দিষ্ট সূত্র দ্বারাই বের করা উত্তম। আশা করি বুঝতে পেরেছ। যদি এমপ্লিফায়ার সম্পর্কিত বা ট্রানজিস্টরের ম্যাথগুলো সম্পর্কিত কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এবং প্লিজ, অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এবং এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ডায়োডের ম্যাথ নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।